চিপ এই যে মাইক্রোপ্রসেসর এইরকম দেখতে হয়, বুঝেছিস? এইগুলো হচ্ছে তোরা কোনো একটা যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, সেগুলোর মাদারবোর্ড যদি খুলিস তাহলে এইরকম দেখতে পাওয়া যাবে। মানে এইগুলো তো সব সার্কিট ওয়্যার কানেকশন, আর এই যে ব্লকটা, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। হ্যাঁ, এরা হচ্ছে বেসিক্যালি একটা কম্পিউটারের যা পারফরমেন্স সেগুলো সেই সমস্ত পারফরমেন্সই এরাও ক্যারি আউট করতে পারে। এই আইসিআইসি বলে যেটা বলছিলাম, তোরা তো ডিজিটাল ইলেকট্রনিক্স অনেক কিছু পড়ে ফেললি। হুম। তো আইসি বলতে, আইসি গুলো হচ্ছে ছোট ছোট কালো ব্লকের মতো, যেমন এইটা, যেমন এটা হচ্ছে অপ অ্যাম্প, ঠিক আছে, অপারেশনাল অ্যাম্পলিফায়ার। না, তোরা কি আইসি 555 পড়েছিস? অপ অ্যাম্প পড়িসনি বোধ হয় এখনো। আইসি মানে তো ইন্টিগ্রেটেড সার্কিট। এবার অনেক রকমের ইন্টিগ্রেটেড সার্কিটই হয়, তোর যেমন ইলেকট্রিক্যাল পারফরমেন্স দরকার তুই সেই অনুযায়ী জিনিসপত্র চুজ করবি। এইটা যেটা দেখছিস সেটা সাইজটা হচ্ছে মানুষের ওই বুড়ো আঙ্গুলের নখের সাইজ। এটা এইটুকু সাইজের মধ্যেই মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর থাকে। ইন্টিগ্রেটেড সার্কিট মানে কি দেখিয়েছিলাম আগেই, যে একটা ছোট্ট চিপের উপর ছোট্ট 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 অজস্র ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, এই সমস্ত দিয়ে একটা আইসি তৈরি হয়। তো এই আইসি 555 কি, এটার কাজ তো তোরা দেখেছিস। আইসি 555 এর কাজ হচ্ছে যে ওটার দিয়ে বিভিন্ন রকম কানেকশন করে মাল্টি ভাইব্রেটর তৈরি করা যায়, যেটা দিয়ে স্কোয়ার ওয়েভ তৈরি করা যায়। আইসি 555 এর মধ্যে কি থাকে? কম্পারেটর ছিল, আর কি ছিল? ফ্লিপ ফ্লপ ছিল। কেমন? এবার ফ্লিপ ফ্লপের আবার অনেক রকম আইসি আছে, যেমন ধর আইসি 7476, এটা হচ্ছে আইসি 7476 এই যে এইটা, যেমন মনে কর জেকে ফ্লিপ ফ্লপ তোরা পড়েছিস, তো জেকে ফ্লিপ ফ্লপটা প্র্যাকটিক্যালি পাওয়া যায় এইভাবে, মানে দোকান থেকে যখন তুই কিনবি তখন এইরকম ভাবে পাবি তুই। এটার সাইজটা হচ্ছে ওই আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার তার হাফ, এটা একটু লম্বা হয়। লম্বা এই জন্য হয় কেননা এই যে আইসি 7476 এর মধ্যে অ্যাকচুয়ালি দুটো জেকে ফ্লিপ ফ্লপ থাকে। এই যে মাঝখানে আবার কি এটা যাচ্ছেও না, হোয়াট এভার। ওই যে লম্বাটা যেটা দেখালাম সেটার মধ্যে অ্যাকচুয়ালি দুটো জেকে ফ্লিপ ফ্লপ থাকে। কেমন? তো এরকম বিভিন্ন রকম সার্কিট কম্পোনেন্টস, এগুলো মানে আইসি ফর্মে, মানে এরকম দেখতে, এরকম ব্লকের মতন এরকম দেখতে জিনিসের মধ্যে ওগুলো আর কি এমবেডেড অবস্থায় এরকম ভাবে কিনতে পাওয়া যায়। তো এই হচ্ছে আইসি। এখন তো হ্যাঁ, এবার সিমিলারলি আর কি 8085 হচ্ছে, হ্যাঁ এবার 8085 কিন্তু মাইক্রো প্রসেসর। ওই এতক্ষণ এই যে যেগুলো দেখলাম সেগুলোর সঙ্গে এটার অবশ্যই ক্লিয়ার ডিফারেন্স আছে, কেননা মাইক্রো প্রসেসর কিন্তু মিনি কম্পিউটার ও নিজেই অনেক পারফরমেন্স করতে পারে, লজিক্যাল ক্যালকুলেশন থেকে শুরু করে কোনো একটা কমান্ড ও এক্সিকিউট করতে পারে। তো আমরা এখন অ্যাকচুয়ালি যেটা দেখবো সেটা হলো যে 8085 মাইক্রো প্রসেসর মেমোরির সঙ্গে ইন্টারফেসিং বা কানেকশনটা কিরকম, আর এই কানেকশনটা করার সময় ম্যাপিংটা কিরকম হয়। মানে বক্তব্য হচ্ছে র্যাম এবং রম, সেটা একটা 8085 মাইক্রো প্রসেসরের যে বিভিন্ন পিন আছে, আমরা তো দেখলাম যে প্রচুর পিন আছে। 8085 মাইক্রো প্রসেসরের যে পিন, বিভিন্ন পিনের সঙ্গে র্যাম আর রমের কানেকশনটা কিরকম হয়, এই যে কানেকশন সেটাকেই আমরা বলছি মেমোরি ম্যাপিং।
কেননা র্যাম আর রম এরা হচ্ছে আফটার অল মেমোরি। তো বিভিন্ন মেমোরিগুলো বিভিন্ন পিন নাম্বারের সঙ্গে কোথায় কিভাবে কানেক্টেড হচ্ছে সেইটাকেই বলছি মেমোরি ম্যাপিং। আচ্ছা, তাহলে 8085 নিয়ে এতগুলো কথা বললাম। তো 8085টা আর কি একটু দেখি যে জিনিসটা কিরকম। আচ্ছা, 8085 মাইক্রো প্রসেসরের এটা একটু ঝামেলার। এইটা মোস্ট প্রবাবলি বেটার ডেটাবাস। না, ঠিক আছে। আচ্ছা, এইটা আগে একটু দেখে নে। না, যেটা দেখলাম এটাই আগে দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 8085 মাইক্রোপ্রসেসরের স্ট্রাকচার। ঠিক আছে, এবারে গোটা ব্যাপারটা দেখে তোর ভয় লাগছে, সেটা স্বাভাবিক, কিন্তু পার্টগুলো ঠিকঠাক বুঝে গেলে তখন দেখবে যে এটা অতটাও খারাপ না। এক মিনিট। ও, এখানেই এই জিনিসটা আছে, ঠিক আছে। কি এবার? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে তোদের যেটা প্রথমেই দেখতে হবে সেটা হলো যে এখানে আছে, আচ্ছা কি বলেছিলাম যে ইয়ে থাকে, পয়েন্টারটা কি দেখা যাচ্ছে? প্রথমে বলেছিলাম যে কি মাইক্রোপ্রসেসর হচ্ছে মিনি কম্পিউটার। এটা হচ্ছে ইট ইজ কেপেবল অফ অ্যারিথমেটিক অপারেশন। তাহলে দেখতে পাচ্ছিস যে এখানে আছে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট। ঠিক আছে। আচ্ছা, আর কি আছে এখানে? কতকগুলো এই যে ক্লক পালস দেওয়ার জায়গা, রিড করার জায়গা, রাইট ইনস্ট্রাকশনস দেওয়ার জায়গা, আরো কিছু আছে। সবগুলো এতটা না ইয়ে করলে হবে, বুঝলেও হবে, কিন্তু এই ব্লকটা বুঝতে হবে যে এই ব্লকটার পারপাসটা কি। তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিটের পারপাস কি? ও ক্যালকুলেশন করবে। এগুলো সব মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে। অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে ক্যালকুলেশন করবে। এই সেক্টরটা কি করবে? ও হচ্ছে মাইক্রোপ্রসেসরকে যদি সেট করতে হয়, যদি রিসেট করতে হয়, ক্লক পালস দিতে হয়, রিড করতে হবে, রাইট করতে হবে, এই অপারেশনগুলো, এই যে 5 ভোল্ট মাইক্রোপ্রসেসরটাকে চালনা করতে হবে, তার জন্য পাওয়ার দিতে হবে, একটা গ্রাউন্ডিং পিন থাকবে, এগুলো সব হচ্ছে এই সেক্টরটার কাজ হচ্ছে এইটা। আচ্ছা, এটা গেল, এটা গেল। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কি ইন্টারনাল ডেটাবাস। এইটা মাইক্রোপ্রসেসরের ভেতরকার ডেটাবাস। ও কি করছে দেখ, বিভিন্ন যে সেক্টরগুলো আছে তাদের সবার এটা হচ্ছে কমন কানেকশন। এই ইন্টারনাল ডেটাবাসটা সবার সঙ্গে যুক্ত, প্রতিটা কম্পোনেন্টের সঙ্গে এই গ্রে কালারের যে ব্লকটা আছে সেটা কানেক্টেড। ওটা ইন্টারনাল ডেটাবাস। ও কি করছে, মাইক্রোপ্রসেসরের বিভিন্ন যে ছোট 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 সেকশন তাদের সবার মধ্যে ডেটা চালাচালি করছে। আচ্ছা, এবার কি আছে? ইনস্ট্রাকশন রেজিস্টার। রেজিস্টার খাতা, অ্যাটেন্ডেন্স রেজিস্টার, আমরা সবার অ্যাটেন্ডেন্স লিখে রাখি। তো রেজিস্টার বেসিক্যালি ডেটা স্টোর করে। তোরা পড়েছিস শিফট রেজিস্টার, আরো বিভিন্ন রকম পিআইপিও, এসআইএসও ইত্যাদি। তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টার কি করবে? ইনস্ট্রাকশন ব্যাপারটাকে ইনস্ট্রাকশন দেবে। তাহলে 8 বিট ইন্টারনাল ডেটাবাস সমস্ত জায়গার ডেটা কালেক্ট করে, করে ও ইনস্ট্রাকশন রেজিস্টারে ইনস্ট্রাকশন পাঠায় যে কে কি করবে এখন। ইনস্ট্রাকশন রেজিস্টারে শুধু ইন্টারনাল ডেটাবাস থেকেই ইনপুট আসছে না,
লক্ষ্য কর যে একটা ইনপুট আউটপুট কন্ট্রোল আছে, অর্থাৎ বাইরে থেকে কেউ যদি মানে কন্ট্রোল করতে চায় এটাকে, তার জন্য একটা আলাদা অপশন দেওয়া আছে, সেখান থেকেও ইনস্ট্রাকশন রেজিস্টারে ইনপুট আসছে। তার মানে কি ইনস্ট্রাকশন ভেতরকার কম্পোনেন্ট গুলোও দিতে পারে, আবার বাইরে থেকেও কেউ একটা চাইলে ইনস্ট্রাকশন দিতে পারে। তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টার অ্যানাদার পার্ট। এবার ইনস্ট্রাকশন শুধু দিলে তো হবে না, কিছু একটা মানে কোডের মাধ্যমে দেওয়া হচ্ছে, সবই তো আলটিমেটলি বাইনারির খেলা। তো সেই যে ইনস্ট্রাকশন দেওয়া হলো সেটাকে ডিকোড করতে হবে, ইনস্ট্রাকশন ডিকোডার। তাহলে রেজিস্টার থেকে ইনপুট যাচ্ছে আরেকটা ব্লকে, যেটা ইনস্ট্রাকশনকে ডিকোড করছে। তার থেকে আরেকটা ইনপুট আবার এই সেকশনটা এসেছে, সেটা আসতেই হবে স্বাভাবিক, কারণ মনে কর যে মাইক্রোপ্রসেসর এখন এমন একটা কন্ডিশনে আছে যাতে করে ওকে রিসেট করতে হবে নিজেকে। ঠিক আছে, তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে এই ব্লকে একটা কম্পোনেন্ট থাকা উচিত, না হলে ও এই ব্লকটার উপর তো কোনো মানে কোনো ইন্টারনাল কন্ট্রোলই থাকবে না। তাহলে ইন্টারনাল কন্ট্রোল যাতে থাকে তার জন্য ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে এই ব্লকটাতে একটা ইনপুট এসেছে। এটা হয়ে গেল এই পার্টটার কাজ। আচ্ছা, এইবার এই ইয়েলো ব্লক এবং অ্যাড্রেস লাইন 0 থেকে 7, 8 to 15, ডিটাকে ইগনোর কর প্রথমে। এই যে অ্যাড্রেস বাফার বলে একটা বস্তু, অ্যাড্রেস বাফার, অ্যাড্রেস ডেটা বাফার, অ্যাড্রেস লাইন্স অফ মাইক্রো প্রসেসরকে সংক্ষেপে মিউপি লেখে, মানে মিউ মানে মাইক্রো আর কি, সেই সেন্সে। আচ্ছা, লাইনটা কিভাবে দিয়েছে ওরা, একটা পার্ট লিখেছে AD0 থেকে, AD0 ছিল নাকি, হ্যাঁ, AD0 থেকে AD7, আরেকটা পার্ট A8 থেকে A15। অ্যাকচুয়ালি মাইক্রোপ্রসেসরে 16টা অ্যাড্রেস লাইন থাকে। আমরা যখন র্যাম পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে কোনো মেমোরি চিপ বা মেমোরি ইউনিট, সেখানে কি থাকবে, অ্যাড্রেস লাইন থাকবে। কেননা মেমোরির মধ্যে বিভিন্ন আলাদা আলাদা লোকেশন আছে। মানে মেমোরি মানে কি, মানে আমি একটা ব্রেনের মধ্যে এখন ভেবে রেখেছি যে এখন আমি ক্লাস নেব, এই ক্লাসটা শেষ হলে আমি একটা অন্য কোনো কাজ করব, তারপরে আমি আরেকটা কাজ করব। তাহলে কি আমরা ব্রেনের মধ্যে অনেকগুলো মানে আলাদা আলাদা লোকেশন আছে, এবং আলাদা আলাদা লোকেশনে আমি আলাদা আলাদা জিনিস স্টোর করে রেখেছি। তোরা এখন ফিজিক্স শুনছিস, ব্রেনের একটা পার্টে ফিজিক্সটা আছে, আরেকটা পার্ট আছে টিভিতে ওই প্রোগ্রামটা আছে ওটা দেখতে হবে, আরেকটা পার্ট আছে আড্ডা মারতে হবে। তাহলে এই যে ডিফারেন্ট লোকেশন, সেটাই হচ্ছে ডিফারেন্ট অ্যাড্রেস। তাহলে ডিফারেন্ট অ্যাড্রেস লাইনস, যে কোনো মেমোরি ইউনিটে একটা থাকবে অ্যাড্রেস লাইন, আর একটা থাকবে কি ডেটা, বিভিন্ন লোকেশনে যে ডেটাগুলো আছে, যেটাকে ইউজুয়ালি n/m বলা হয়। nটা অ্যাড্রেস লাইন মানে হচ্ছে সেই সিস্টেমে বেসিক্যালি 2 to the power n পসিবল অ্যাড্রেস আছে, রাইট? আর প্রতিটা অ্যাড্রেসে যে ডেটা আছে সেটা হচ্ছে m বিট ডেটা। মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে অ্যাভেলেবেল অ্যাড্রেস লাইন হচ্ছে 16টা, তাহলে ম্যাক্সিমাম 2 to the power 16 এতগুলো পসিবল লোকেশন। আর ডেটাটা 8 বিট থাকে, 8 বিট ডেটা। ঠিক আছে, এটার সঙ্গে কনসিস্টেন্ট এই যে 8 বিট ইন্টারনাল ডেটা বাস, 8 বিট যে ইন্টারনাল ডেটা সেটাও
আর কি মানে সেটাও 8 বিট, জিনিসটা কনসিস্টেন্ট। আচ্ছা, যেহেতু 8 বিট ডেটা, তো এখানে একটা ইন্টারেস্টিং ডিস্টিংশন আছে। অ্যাড্রেস লাইন 8 থেকে 15, অর্থাৎ হায়ার অর্ডার যে অ্যাড্রেস লাইনগুলো আছে সেগুলোকে ইউজুয়ালি একটা অন্য পারপাসে ইউজ করা হয়, আর লোয়ার অর্ডার যে অ্যাড্রেস লাইনগুলো আছে সেগুলোকে সাধারণত ডেটা পারপাসে ইউজ করা হয়। 8 বিট ডেটা, তাহলে তার মানে কি ডেটা পারপাসে ইউজ করা হবে, ডেটা হচ্ছে 8 বিট, তাহলে এখানে কি হলো, ওই জন্যই এটা এদেরকে যেহেতু ডেটা পারপাসে ইউজ করা হয় তাই সেটাকে বোঝানোর জন্য এডি লিখেছে এটাকে, মানে A0 না লিখে এটাকে লিখেছে AD0। এবার দেখ 8 বিট ডেটা, তো তাহলে 0 থেকে 7 8টা বিট হলো, ক্লিয়ার? এইবার দেখ এখানে এবার বুঝতে পারবি জিনিসটা, তাহলে 8 বিট ইন্টারনাল ডেটা বাস, সেখান থেকে জিনিসটা সোজা এসেছে কোথায়, অ্যাড্রেস অর ডেটা বাফার। প্রথম যে 8টা অ্যাড্রেস লাইন সেটা অ্যাড্রেস লাইন হিসাবেও কাজ করে, আবার ওটা ডেটা লাইনের ডেটা করেসপন্ডিং পিন হিসাবেও কাজ করে। ঠিক আছে, এটা ডেটার সঙ্গে রিলেটেড, ডেটাকে কন্ট্রোল করতে প্রথম 0 to 7 পিনগুলো ইউজ করা, সেই জন্যই এটাকে বলছে কি অ্যাড্রেস অর ডেটা বাফার। এবং 8 বিট ইন্টারনাল ডেটা বাস থেকে কিন্তু কানেকশনটা 0 to 7 এই সেকশনটায় গেছে। তাহলে 8 থেকে 15 এটা আলাদা, এটা কি শুধুমাত্র অ্যাড্রেস বাফার, এটার সঙ্গে ডেটা বাফারের সম্পর্ক নেই। ঠিক আছে, এবার এই যে অ্যাড্রেস বাফার A8 to A15, তো এই অ্যাড্রেস বাফার এবার 8 to 15 এবং এটা মানে আলটিমেটলি তো 0 to 7টাও অ্যাড্রেস হিসাবে ব্যবহৃত হয়, তো তাহলে 0 থেকে 15 এই যে টোটাল যে আর কি ব্যাপারটা অ্যাড্রেস, সেটা কিভাবে আসছে, মানে সেটা কোথা থেকে আসছে, এই যে এখানে কিছু কিছু জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি অতটা ডিটেলিং আমি যাব না, কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রেজিস্টার, বি রেজিস্টার, সি রেজিস্টার, মানে আলাদা আলাদা নাম দিয়েছে কারণ ওদের আলাদা আলাদা পারফরমেন্স আছে। তো এই বিভিন্ন রকম রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি মধ্যে রেজিস্টার মানে হচ্ছে বেসিক্যালি স্টোরেজ, যে কোনো রেজিস্টারই স্টোর করে। তো এই যে মাঝের যে গোটা কম্বিনেশনটা, এটাও অ্যাকচুয়ালি একটা স্টোরেজ সিস্টেম, সেখান থেকে অ্যাড্রেস লাইনগুলো বেরোচ্ছে। অ্যাড্রেস লাইনের উদ্দেশ্যটা কি, যে মেমোরির মধ্যে ঢুকে কোনো একটা পার্টিকুলার লোকেশনকে বোঝানো। তাহলে অবভিয়াসলি এই যে মাইক্রোপ্রসেসরটা, তার যে অ্যাড্রেস লাইনগুলো তারা নিশ্চয়ই রেজিস্টারের সঙ্গেই কানেক্টেড থাকবে। যে কোনো একটা মেমোরি ইউনিট 8085 তো একটা মিনি কম্পিউটার, তাহলে তার একটা অ্যারিথমেটিক ক্যালকুলেশন পার্ট থাকবে, আর একটা রেজিস্টার থাকবে যার মধ্যে সবকিছু স্টোর হয়ে আছে, সেই রেজিস্টার পোর্শন হচ্ছে এই পোর্শনটা, এবং অ্যাড্রেস লাইনগুলো এর সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড। তাহলে যখনই তুই কিছু একটা মানে চাইছিস কোনো একটা ফাইল রিকভার করতে, তুই অ্যাড্রেসটা দিচ্ছিস, ও রেজিস্টারে যাচ্ছে, ফাইলটাকে খুঁজে বার করছে, ফাইলটাকে খুঁজে বার করে ও কি করছে, ইন্টারনাল ডেটাবাসে সেই ফাইলটাকে পাঠাচ্ছে, ইন্টারনাল ডেটাবাস সেই ফাইলটাকে আবার এই ডেটা লাইনে পাঠাচ্ছে, এবং তুই আউটপুট হিসাবে সেটাকে দেখতে পাচ্ছিস। বুঝতে পারলি? এবার আশা করি জিনিসটা অতটা খটোমটো লাগছে না। তাহলে মাইক্রোপ্রসেসর হচ্ছে মিনি কম্পিউটার, তার একটা মেমোরি ইউনিট থাকবে হুইচ ইজ দিস ওয়ান, এটা হচ্ছে কি রেজিস্টার, আর একটা ক্যালকুলেশন পার্ট থাকবে, সেটা হচ্ছে এইটা অ্যারিথমেটিক লজিক ইউনিট।
ক্লিয়ার? মেমোরি ইউনিটের সঙ্গে অ্যাড্রেস লাইনের ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকা উচিত, কারণ অ্যাড্রেস দিয়েই আমি মেমোরিতে ঢুকবো। তাহলে এই যে 0 থেকে 15 16টা অ্যাড্রেস লাইন রেজিস্টারে ঢুকলো, রেজিস্টার থেকে ডেটা খুঁজে বার করলো কোনো একটা লোকেশন, সেই লোকেশন থেকে একটা 8 বিট ডেটা বেরোবে, কারণ মাইক্রোপ্রসেসর মানেই হচ্ছে কি 16/8। 8 বিট ডেটা বেরোলো, সেটা ইন্টারনাল ডেটাবাসে পৌঁছালো। ইন্টারনাল ডেটাবাসটা কি করছে, সমস্ত মাইক্রোপ্রসেসরের বিভিন্ন পোর্শনের মধ্যে কানেক্ট করছে, কমন সেন্টার ওটা। তো ওখানে পৌঁছালো, ওখান থেকে ও আউটপুটে পাঠালো, এটা হচ্ছে আউটপুট 0 থেকে 7 8 বিট ডেটা। আচ্ছা, এছাড়া আর কি হচ্ছে, অ্যারিথমেটিক লজিক ইউনিটে ক্যালকুলেশন হচ্ছে। আমি ক্যালকুলেশনও করতে চাইতে পারি, আমি চাইতে পারি যে আমার 8th লোকেশনে যে ডেটা আছে, 9th লোকেশনে যে ডেটা আছে, তাদেরকে আমি অ্যাড করে সেই ডেটাটার রেজাল্টটা চাইতে পারি। যদি আমি সেটা চাই, তখন কি করব, এখান থেকে দুটো ডেটা এখানে আসবে, ও সেই দুটো ডেটাকে অ্যারিথমেটিক লজিক ইউনিটে পাঠাবে। অ্যারিথমেটিক লজিক ইউনিট সেগুলোকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে সেটাকে অ্যাকুমুলেটরে পাঠাবে, অ্যাকুমুলেটর সেটাকে এখানে পাঠাবে, যোগফলটাকে আর কি, যোগফলটা এখানে এই ডেটা বাফারের মাধ্যমে বেরিয়ে আসবে। ঠিক? আচ্ছা, এবার টেম্পারেচার রেগুলেটর বলে একটা, এগুলো থাকতে হয় সঙ্গে আনুষঙ্গিক। ফ্লিপ ফ্লপ গুলোকে কন্ট্রোল করার জন্য একটা ইউনিট আছে। আচ্ছা, বাইরে থেকে কোনো লোক যদি কন্ট্রোল করতে চায়, তার জন্য একটা অপশন দেওয়া আছে। ক্লক পালস, মাইক্রোপ্রসেসরকে চালনা করার জন্য একটা ভোল্টেজ, এগুলো গ্রাউন্ড পিন, এগুলো থাকতেই হয়, সেটার একটা ইউনিট আছে। আর 8 বিট ইন্টারনাল ডেটাবাস, তো নিজেই একটা কম্পিউটার, মানে কি ও তাহলে বিভিন্ন লোককে ইনস্ট্রাকশনস ওকে দিতে পারতে হবে, না হলে হবে না। তাহলে একটা ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, ইনস্ট্রাকশন রেজিস্টার একে ইনস্ট্রাকশনস দিতে পারে, কখন রিসেট করতে হবে ইত্যাদি। ইনস্ট্রাকশন রেজিস্টার রাইট, একে ইনস্ট্রাকশন দিতে পারে, আর কিছু নয়। আর বাইরে থেকে যে লোকটা কন্ট্রোল করছে, সেই ইনস্ট্রাকশনস দিতে পারে, সে রেজিস্টারেও ইনপুট দিতে পারে। তার মানে তুই বাইরে থেকে, তোকে একটা এক্সটার্নাল কন্ট্রোল একটা সিস্টেম দিচ্ছে, যেটা কোথায় দিচ্ছে ইনস্ট্রাকশনটা, দেখ, প্রোগ্রাম কাউন্টারে দিচ্ছে। তার মানে বাইরে থেকে একটা লোক চাইলে মেমোরি রিকভার করতে পারবে না, কিন্তু এটা লক্ষ্য কর যে BCDEHL, এখানে কিন্তু কোনো বাইরের যে লোকটা, সে এটাকে কন্ট্রোল করছে না, ও শুধুমাত্র প্রোগ্রাম কাউন্টারটাকে কন্ট্রোল করছে। প্রোগ্রাম কাউন্টারের পারফরমেন্সটা একটু আলাদা, ওইটা আপাতত থাক। ওটার জন্য মানে আগেই বলেছি, মাইক্রোপ্রসেসর একটা ইটসেলফ বিশাল বড় টপিক, যেটা তোদের নেই। তো তবে ওটা অতটাও ফান্ডামেন্টাল নয়, মেন ব্যাপারটা এটাই, যেটা আমি বললাম। আচ্ছা, এইটা, এই ব্যাপারটা বুঝলি যেটা আমি বললাম, মাইক্রোপ্রসেসরের ফাংশন আর বিভিন্ন ব্লকের যে কাজকর্মগুলো, এখানে কিছু কিছু মানে কোশ্চেন আছে? ও, বুঝেছি বুঝেছি। আচ্ছা ঠিক আছে, সেটা তাহলে ইয়ে করবি, কি বলে, ওটা তাহলে পরে ভিডিওটা আরেকবার দেখিস। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের ডেসক্রিপশন। এই ভিডিওটা আমি এতটাই